শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। দিনটি সবার ভালো কাটুক, আমাদের সবার মনের আশা পূর্ণ হোক আজকের এই দিনে। লাবণ্য, কেমন আছো? শুভ সকাল। শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। অনেক চেষ্টা করলাম তোমার সাথে ম্যাচিং করব, তো পারলাম না। আমি সেটাই বলছিলাম যে একটু গোলাপি কালারের শার্ট কোথায় আজকে? আছে, তবে আরেকদিন পরবো। আচ্ছা আচ্ছা লাবণ্য, এবারে ছুটিতে মানে শীতে কোথায় যাওয়া হয়েছে তোমার? এবার আসলে আলাদা করে কোথাও যাওয়া হয়নি, তবে আমাদের মাছরাঙা টেলিভিশনের বনভোজনে আমি তো অলরেডি গিয়েছি, তো সেটাই আমার জন্য একদম সম্প্রতি খুব আনন্দের একটি সময় কেটেছে। কিন্তু সেখানে তো তুমি ভোজনই করেছো, বনে তো নিশ্চয় যাওয়া হয় না, সেটা হয়নি। তবে আমি শুনেছি যে আমাদের সুস্মিতা, রাঙা সকালে সুস্মিতা, সে সুন্দরবনে গিয়েছে, এবং সেটা শুনে আমার খুব লোভ হচ্ছিল যে গত বছর আমি গিয়েছি কিন্তু এবছর যাওয়া হয়নি। তবে সুন্দরবনের গল্প, বন জঙ্গলের গল্প, এবং হয় না যে আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম বনের মানুষ টারজান। হ্যাঁ, তবে আজকে এখানে এমন একজন অতিথিকে পেয়েছি, তাকেও বনের মানুষ বলা হয় এবং প্রাণীদের বন্ধু বলা হয়, এবং তার জীবনে আসলে এত গল্প এক ঘন্টা তুলে আনা সম্ভব নয়। সুতরাং আমরা কম কথা বলে চলো তার সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন বন্যপ্রাণী সংরক্ষক এবং যিনি একই সাথে একজন গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পীও, তিনি শাহাবুদ্দিন মিলন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আমরা তো খুবই ভালো আছি। আপনার সম্পর্কে যতই জানছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। হ্যাঁ, আসলে আমরা তো ভয়কে জয় করি না, আমরা ভয়টাকে জিইয়ে রাখি। আমাদের অনেক বিষয়ে ভয়, যেমন কিছুদিন আগে রাসেলস ভাইপার, সেটা দেখেও আমরা ভয় পেয়েছি। আমরা সুন্দরবন শুনলে আমাদের একটা গা ছমছমে অনুভূতি হয়। কিন্তু আপনার সম্পর্কে জানছিলাম যে আপনি ভয়কে জয় করেছেন, আপনার কোনো কিছুতে ভয় নেই, যে কারণে প্রাণীরাও, সব প্রাণী আপনার বন্ধু হয়ে যান। এই বিষয়টি আপনার কেমন লাগে? হ্যাঁ, না, আমার ভালো লাগে, যেহেতু আমার জয় করতে ভালো লাগে। এই জন্য যে যখন একটি প্রাণীর কাছে আমি যাই, তখন আমি হিংস্র মনে করি না, আমি মনে করি যে ও আমার মতনই। এই জন্য যে খুব সহজেই ওদেরকে জয় করতে পারি। তাছাড়া ওদেরকে ভালোবাসা, যে ভালোবাসাটা, যেহেতু ওরা তো কথা বলতে জানে না, কিন্তু একটা ভালোবাসা দেওয়া যায়, সেটা হচ্ছে চোখের মাধ্যমে। চোখ দিয়ে একটি রাগান্বিত মানুষ দেখলে যেমন দেখা যায় যে মানুষটা রেগে আছে, চোখ, কিন্তু আরেকটা বিষয় দেখা যায় যে মানুষটি ভালোবাসার দৃষ্টিতে দেখে, তার চেহারাটা উজ্জ্বল থাকে, লাবণ্য থাকে, তাতে বোঝা যায় যে মানুষটার মন ভালো আছে। আর রাগান্বিত মানুষের দেখলে বোঝা যায় যে সে রাগান্বিত। তাই সেই ভালোবাসার দৃষ্টিতে ওদের সাথে দৃষ্টিগোচর করতে হয়। প্রত্যেকটা আসলে অ্যাকশনের পেছনে যেমন রিয়াকশন থাকে, আপনার এই অনুভূতির পেছনেও নিশ্চয়ই অনেক গল্প রয়েছে, কারণ একদিনে তো আসলে অনুভূতি তৈরি হয়নি, সেখানে ছোটবেলা, পরিবার, সবকিছুর একটা প্রভাব থাকে। তুমি কি বলো লাবণ্য? একদমই তাই, এবং আমার কাছেও মনে হয় যে এটা এই সখ্যতাটা সাধারণ না, কারণ একটু হলেও এটা একটা আলাদা গুণ আপনার, সেটা নিয়ে আমরা জানবো। কিন্তু যেমনটা বলছিল রুম্মান, যে পরিবারের কথা বা একটু ছোটবেলা থেকে একটু শুনতে চাই। ছোটবেলা কোথায় জন্ম হয়েছে, বেড়ে ওঠা কোথায়, সবকিছু মিলিয়ে শুনবো। যে আমার জন্ম হয়েছে আমার নানা বাড়ি বরিশাল বটতলা বাজার, আর আমার বেড়ে ওঠা কুষ্টিয়াতে। আচ্ছা। কুষ্টিয়া থানাপাড়া, গড়াই নদীর দিয়ে আমার বেড়ে ওঠা, গড়াই নদীর ওই পারে হরিপুর। এই হরিপুর যে ওটা আমাদের দাদার বাড়ি, ওটা গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়িতে জীবজন্তু তো গ্রামে বেশি থাকে, যেমন হরিপুরে এই যে রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে অনেকগুলো। আমাদের পুরাতন বাড়িতেও অনেক সাপ। আচ্ছা। এই সাপ যদি হরিপুরের মানুষ দেখে যে এত পরিমাণ সাপ হরিপুরে আছে, তাহলে কিন্তু হরিপুরের লোকজন আর হরিপুরে থাকবে না। কিন্তু ওরা কিন্তু হিংস্র নয়, ওরা সবসময় লোকচক্ষু আড়ালে থাকে, তো মানে কাউকে ক্ষতি করতে চায় না। তো শৈশব থেকে আমার আসলে ব্যাপারটা হচ্ছে, যখন আমি খুবই ছোট, তখন আমার মনে হতো যে মানুষ মারা গেলে কোথায় যায়। এটা কত বছর বয়স? এটা তখন 6-7 বছর বয়স। আচ্ছা। তখন এই জিনিসটা ভাবতে ভাবতে মানে আমার এমন চিন্তা হতো, আমি দৌড় দিয়ে
রাস্তায় যে পড়তে পড়তে বেশি মনে হতো এই জিনিসটা, রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে গান গেতাম, গান এটা ভোলার জন্য, যে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এভাবে গান গেতে গেতে ভুলতে চেতাম, কিন্তু তবুও ভুলতে পারি না। আবার ঘুরে এসে আবার এই যে বকা খেতাম বাড়িতে, যে পড়া থুয়ে বারবার উঠা, এইভাবে। যখন খুব বেশি আমাকে চিন্তিত করতে লাগলো, তখন আমি চিন্তা করলাম যে তাহলে তো আমাদের তো সৃষ্টি করেছে একজন, এখন তাকে কিভাবে আমি তার মানে সেই ভালোবাসায় মানে তার সাথে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে চলতে চলতে তখন আমি জানতে পারি যে সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসলে সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া যায়। একথা জানার পরে আমি চিন্তা করতে লাগলাম সৃষ্টিকর্তার সৃষ্টি কি ছোট। তখন আমি বিভিন্ন জনকে জিজ্ঞাসা করি, আমাদের যারা নানা, তারপরে মামা, চাচা, তাদেরকে জিজ্ঞাসা করি, তখন বলে যে সবই তো তার সৃষ্টি, এই গাছপালা, আমরা তার সৃষ্টি, পশু পাখি সব কিছু তার সৃষ্টি। তখন আমি সৃষ্টি খুঁজতে লাগলাম যে তার সৃষ্টিকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। একটা পিঁপড়াকে পর্যন্ত তখন থেকে আমি অবজ্ঞা করতে পারি। এবং সেই থেকে শুরু, সেই জার্নিটা আমরা অবশ্যই জানতে চাই। তবে তার আগে আমরা আপনার সম্পর্কে যেসব তথ্য জানি সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। লাবণ্য, কি বলো? নিশ্চয়ই। 40 বছরেরও বেশি সময় ধরে বিপন্ন পাখি ও প্রাণী রক্ষায় নিবেদিত প্রাণ শাহাবুদ্দিন মিলন গড়াই নদী কুমিরের দেখা পাওয়ার পর স্থানীয়দের সঙ্গে সচেতনতা বৃদ্ধি ও প্রাণীর খাবার সরবরাহের ব্যবস্থা করেন। শিয়াল সহ বিভিন্ন প্রাণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলা মিলনের বিশেষত্ব। তিনি আহত শিয়াল বাঁচিয়ে তাদের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেন। এলাকার মানুষও এজন্য তাকে ফক্সম্যান নামেও ডাকেন। নিয়মিত প্রায় 40টি শিয়াল তার কাছে খাবারের খোঁজে আসত প্রতিদিন। পাখির নিরাপদ আবাস তৈরির জন্য তিনি গাছে মাটির হাঁড়ি ও বাঁশের বাসা স্থাপন করেন। এ পর্যন্ত শতাধিক পাখি ও 14টি মেছো বিড়াল উদ্ধার করেছেন তিনি। রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষাক্ত সাপ রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। গত 4 বছরে 14টি রাসেলস ভাইপার উদ্ধার করেছেন তিনি। প্রাণী শিকার রোধে শিকারীদের সঙ্গে কথা বলে শিকার বন্ধ করেন। মানুষ মানুষের জন্য নামে কুষ্টিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি। জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি শাহাবুদ্দিন মিলন একজন গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পীও। এ পর্যন্ত তিনি শতাধিক গান লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেনও তিনি। তার সঙ্গে আমরা ছোটবেলার গল্প করছিলাম, সেখানে আবারও ফিরছি। আমরা ছোটবেলায় ছিলাম, যে ছোটবেলা থেকে আসলে আপনার নানান চিন্তা মাথায় আসতো, মানুষের সৃষ্টি বা প্রাণীদের সৃষ্টি। পিঁপড়াদের কথা বলছিলেন যে আপনার পিঁপড়াদের প্রতিও একটা আলাদা ভালোবাসা তৈরি হতো। শুনি গল্পগুলো। পিঁপড়াদের সাথে সখ্যতা গড়ে উঠলো। পিঁপড়ারা চিনি মিষ্টি খেত, তা আমি পিঁপড়াদেরকে চিনি মিষ্টি এভাবে মিষ্টির রস দিয়ে ওদের সাথে এই মানে একটা সম্পর্ক, যে এটা ভালোবাসা। পিঁপড়া তা আমাকে পাগল বলতো। শুধু পিঁপড়া না, বিভিন্ন প্রাণী, যেমন বিড়াল, তারপরে কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো নিয়ে মানে ছোটকালে মানে খুব কেটেছে এদের সাথে। তারপরে আস্তে আস্তে যখন বুদ্ধি হতে থাকে, তখন বিভিন্ন প্রাণী, যখন আমাদের বাসার ওখানে একটা ইলেকট্রিক পোল, ওই পোলের মাঝে মাঝে পাখি ইলেকট্রিক শক খেত। ওই শক খেয়ে পড়ে গেলে তখন ওইটা মেসেজ করে না দিলে ও মারা যেত। অনেক সময় দেখে যে কেউ নেই, পড়ে আছে, মারা গেছে। কিন্তু যখনই ওটে চোখের সামনে পড়ার সাথে সাথে তুলে এনে মেসেজ করতাম, মেসেজ করলে ও সুস্থ হয়ে আবার প্রকৃতির মাঝে ওকে ছেড়ে দিতাম। তো এইভাবে করতে করতে অনেক পাখিও আমার ভালোবাসায় আবদ্ধ হয়ে যায়। তখন থেকে আমি পাখিদের খাওয়ার যেটা প্রিয়, আমি বিভিন্ন যে ভাজা টাইপের এই জিনিসগুলো পছন্দ করে, তাই এগুলো খেতে দিয়ে ওদেরকে কাছে নিয়ে আসার চেষ্টা করি। তো ওরা কাছে চলে আসে, ভয় পায় না। তারপরে বিভিন্ন মানে এলাকার যে কুকুর
বিভিন্ন সময় বিভিন্ন যে ছোটবেলায় টারজান তো দেখেছেন, জি অবশ্যই, এই যে বলছিলাম বনের রাজা টারজান, এখন এই কুকুরের বাহিনী নিয়ে আমি টারজান খেলতে চলে যেতাম। আচ্ছা, গাছের সাথে দড়ি বেঁধে, এক গাছের দড়ি, আমাদের ওখানে একটা বড় বাগান ছিল, ওই বাগানে এই ঝোলই দিয়ে এই গাছ থেকে ওই গাছে যেতাম। আর যখন ওই চিল্লাতাম, ওই কুকুরগুলো জোরে জোরে চিল্লাতো, এলাকার লোকজন সব দুপুরবেলা, একটা দুপুরবেলা হতো বেশি, আর দুপুরবেলা সবাই এসে আমাকে বকাবকি করতো। আমি চিন্তা করতে, তাহলে খেলতে দেবে না ওখানে। আমি চিন্তা করলাম কি করা যায়, আর তো ডাক দেওয়া যাবে না, তখন সংকেত ব্যবহার করি, একটা সংকেত, এরকম একটা সংকেত। তো এই সংকেত আর কেউ টের পায় না, মানুষ টের পায় না, এগুলো খালি এই প্রাণীগুলো, যত প্রাণী আছে তাদের সাথে এই সংকেত আর শীষ ওরা বুঝতে পারে। হ্যাঁ, ওরা বুঝতে পারে যে আমি ডাকছি, ডাক দেবো ওরা বুঝতে পারবে, আবার শীষ দেবো তা ওরা বুঝতে পারবে। আবার শীষটা কি সাধারণ কোনো শীষ না, এই যে এমনি এই শীষটা অনেক দূরে চলে যায়। আচ্ছা, আরো আরো আমি তো আসতে দিলাম, কিন্তু অনেক দূর জোরে হবে। আচ্ছা, হ্যাঁ, অনেক দূরে। আর যদি শীষে যদি কাছে যদি কেউ না থাকে, তখন বাঁশি আছে। আপনার ছোটবেলায় গল্প শুনছিলাম এবং একদম কি বলবো, গল্পের মতোই লাগছিল, কারণ আমরা সাধারণ মানুষরা তো এত প্রাণীর সাথে মিশি না, প্রাণীর কে বুঝি না, হ্যাঁ, যেটি আপনি বুঝতে পেরেছিলেন, এবং সেই ছোটবেলা থেকেই যে তাদের সাথে আপনার সখ্যতা শুরু হয়েছিল, যা আজও বহমান। তারপরে আপনি যখন পড়াশোনা স্কুলে যাচ্ছিলেন, পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনা খুব একটা যে ভালো ছিলাম তা না, ফাঁকিবাজ ছিলাম। আচ্ছা, হ্যাঁ, যেহেতু সারাদিনে যে পশু পাখিটা বেশি আমার, হয়তো স্কুলে যাব, যে কোনো যেতে হয়তো একটা পাখিকে দেখলাম কি কোনো পশুকে দেখলাম, তার পিছনে লেগে গেলাম, তার সাথে থাকলাম, যে কিভাবে ওর সাথে ওকে ভালোবাসায় আবদ্ধ করা যায়। এমন দেখা গেল যে বিভিন্ন, তখন আমাদের ওইদিকে বন বিড়াল ছিল, বন বিড়াল ওই বাড়ির পিছনে থাকতো। একদিন আমার চোখে পড়ার পরে যে এত বড় বিড়াল, তা আমি ওই বিড়ালের সাথে সম্পর্ক করব, একটা চিন্তা ছিল। তো বিড়াল তো থাকে জঙ্গলে, তা আমি মানে কয়েকদিন ধরে ওকে ফলো করছি, যে ও কোথায় থাকে, সেই জায়গাটা যে আমি ঝোরের ভিতরে, জঙ্গলের ভিতরে মাঝে মাঝে যে বসে ওকে মানে ভয়টা ভাঙানোর জন্য, যে দেখে দৌড় মারে, যেন দৌড় না মারে, এই জন্য বসে থেকে ওর সাথে। তখন তো অত আমার বুদ্ধি ছিল না, যে এখন যেমন একটা প্রাণীকে ক্যাপচার করতে দেরি লাগে না, কিন্তু তখন তো কত বুদ্ধি ছিল না। ধর মশার কামড় খাচ্ছি, ঝড়ের ভিতর বসে আছে, তারপরে সারা গা ফুলে যেত। বাড়িতে যে বলতো যে কোথায় গিয়েছিলি, এরকম চেহারা, এইভাবে সারা গা লাল হয়ে আছে, বকা খেতাম, খুব বকা খেতাম। স্যার, বাবা কি করতেন? বাবা ব্যবসা করতেন। আচ্ছা, ব্যবসার জন্য কি আপনারা কুষ্টিয়াতে আসেন, যেহেতু বরিশালে আপনার জন্ম? ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আমার নানা বাড়ি বরিশাল, দাদার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। 2 ভাই 1 বোনের মধ্যে আপনার অবস্থান? আমি বড়। আচ্ছা, তো বড় সন্তান, প্রথম সন্তানের উপর তো অনেক প্রত্যাশা থাকে, আপনাকে ঘিরে তাদের প্রত্যাশা কি ছিল, এবং আপনি কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন? আমিও চিন্তা ছিল যে ছোটকাল থেকে ব্যবসায় করব, যে বড় হলে ব্যবসা, যেহেতু আমাদের বাপ চাচারা সবাই ব্যবসায়ী, তাই ব্যবসার সাথেই আমাকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে। কিসের ব্যবসা ছিল? আমাদের প্রোডাকশন ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা। তাই জন্য দেখাশোনা, তাই হিসাবে ধরেন পড়াশোনাও করেছি, কিন্তু ফাঁকিবাজ একটু ছিলাম, তার ভিতরে পড়াশোনা করেছি। আর আমার মেনে ঝোল ছিল হচ্ছে প্রাণীদের সাথে। এই বেশিরভাগ সময় যেই মানে বুদ্ধি হওয়ার সাথে সাথে, যে তখন আবার কবুতর চলে আসলো হাতের কাছে, সব সময় একটা রাখতে হবে। এই সেই থেকে যে কবুতর 1984 সাল থেকে কবুতর পোষা শুরু করি, এখন পর্যন্ত আমার বাড়িতে সে কবুতর আছে, বাড়ির থেকে এখনো সরানো হয়নি। দেখা গেল যে শখটা, যে মানে একটা না একটা আমার থাকতেই হবে, যে কোনো একটা প্রাণী আমার সাথে থাকবে। আপনার স্কুল জীবন কোথায় কেটেছে? কুষ্টিয়াতেই তো? কোন স্কুল ছিল? স্কুল জীবন প্রথমে ছিল মুসলিমা স্কুল, পরে জেলা স্কুল থেকে এসএসসি দি, তারপরে ইসলামিয়া কলেজে। স্কুল জীবনটা কেমন কেটেছে? স্কুল জীবনে হ্যাঁ ভালো, কারণ ওই দিন তো
আর পাওয়া যাবে না। যে এই তখনকার সময় একটা গান লিখেছিলাম, তখন তো না লিখলাম পরেই, ফিরে যেতে মন চায় শৈশবকালে, পড়েছি আমি ধরা আমি বয়সের জালে, সেই দিন সেই ক্ষণ শুধু মনে পড়ে, শৈশবকাল আর আসে না তো ঘুরে। গানটিতে সুর দেওয়া হয়েছে, আমরা শুনে ফেলতে পারি আপনার কণ্ঠে একটু করে। ফিরে যেতে মন চায় শৈশবকালে, পড়েছি ধরায় আমি বয়সের জালে, সেই দিন সেই ক্ষণ শুধু মনে পড়ে, শৈশবকাল আর আসে না তো ফিরে। ফিরে যেতে মন চায় শৈশবকালে, পড়েছি ধরায় আমি বয়সের জালে। এইভাবে ধরেন যে মানে যখন যেটা যে কর্মটা চলতে থাকে তখনই হয়তো তার উপর একটু লেখে, আবার লিখতে লিখতে দেখা গেল যে সেটা আবার কবিতায় চলে আসে। স্যার এই যে কবিতা কিংবা গান লেখা শুরুটা আসলে কিভাবে হয়েছিল এবং কেন? মানে যে বললাম না যে কল্পনা করে যে মানুষ মারা গেলে কোথায় যায়, তো এইগুলো নিয়ে আমার অনেকগুলো লেখা, ওই লেখাগুলো পরবর্তীতে আবার সুরও চলে আসে। যেমন একটা গান আছে, এমন দালান ভবে কোথাও না, সেই ঘরেতে কাটবে কান্দে আমার মন সদা, 3.5 হাত মাটির ঘর, বাঁশ চাটার চাল তার উপর, এমন দালান ভবে কোথাও না, সেই ঘরেতে কাটবে কান্দে আমার মন সদা। নাহি দরজা নাই জানালা, নাই রে কোনো বাতি, সকল সময় কাটবে রে মন অন্ধকার রাত্রি, মাটির দেওয়াল মাটির বিছান, একলা ঘরে থাকা, কেউ কখনো কারো সাথে হবে না তো দেখা, এমন দালান ভবে কোথাও না, সেই ঘরেতে কাটবে কান্দে আমার মন সদা। এইভাবে চলে আসে। অনেক ধন্যবাদ। বোঝা যায় যে আপনি অনেক আবেগ দিয়ে গান করেন, আপনার এখন অশ্রুসিক্ত হয়ে পড়েছেন। না আমার আমরা একটু জানতে চাই যে পশু পাখিদেরও কি গান শোনানো হয় অনেক সময়? হ্যাঁ, ওদের সাথেও প্রকৃতি নিয়ে, যে প্রকৃতি তো মানুষের জন্য, আসলে তো ওদের সাথে ভালোবাসা দেওয়ার সময় তো অনেক সময় অনেক গানও হয়। আচ্ছা, তো প্রকৃতি এইভাবে আছে যে প্রকৃতি মানুষের জন্য, মানুষ প্রকৃতির জন্য, প্রকৃতি মানুষের জন্য, মানুষ প্রকৃতির জন্য,
গড়লেন বিধাতা শান্তির নীড়, মানুষ হয় না যেন অন্য, প্রকৃতি মানুষের জন্য, মানুষ প্রকৃতির জন্য। আপনার কয়েকটা বিষয় আসলে এত এক একটার সাথে জড়িত, খুব ভালো লাগছে যে গান, প্রকৃতির প্রেম, প্রাণীদের প্রতি ভালোবাসা। একটু শুনতে চাই, আপনি স্কুলের কথা শুনছিলাম, স্কুল জীবন, আপনার কলেজ জীবন কোথায় কেটেছে? কলেজ জীবন কুষ্টিয়াতে। আচ্ছা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যে এভাবে যেতাম, সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় এভাবে ঘুরতে যেতাম, বিভিন্ন পশুর সাথে এর মানে কোথায় কোথায় চিড়িয়াখানা, কোথায় খালি সম্ভব মানে আমার নেশা ছিল খালি এই চিড়িয়াখানা ঘোরা আর হচ্ছে এই পশু পাখি। প্রথম কবে সুন্দরবন গিয়েছিলেন? 92 সালের দিকে। জি, তো প্রথমবার সুন্দরবন যাওয়ার পর নিশ্চয় অনেক গা ছমছমে অনুভূতি হয়েছিল। যে আমার কাছে গা ছমছম অনুভূতি, কিন্তু আমার কাছে মনে হয় কি আমি ওই সুন্দরবনের যে এলাকাতে আমি গিয়েছিলাম, বিভিন্ন আসলে তো ওখানে তো প্রাণী থাকি, কিন্তু আমার কাছে ওই ভয়টা লাগছিল না, মনে হচ্ছে যে আমি ওই প্রাণী। আমার কাছে এমনই মনে হয়, যখন কোনো প্রাণীর সাথে আমি মিশি তখন মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমি প্রাণী, যেহেতু সেও যার সৃষ্টি আমিও তার সৃষ্টি, এই জন্য আমি ওইটা দূরত্ব করতে। কখনো বাঘ দেখেছিলেন সরাসরি? না, বাঘ সরাসরি দেখে নাই, তবে বাঘ যদি ওইভাবে আমার সুন্দরবনের পাশে যদি বাড়ি থাকতো, যেমন শিয়ালকে আমি বাগে নিয়ে এসেছে, যে শিয়ালের উপর তো চালাক কেউ নাই, আমি যতগুলো প্রাণীর সাথে মিশেছি তার ভিতর সব থেকে চালাক প্রাণী পেয়েছে হচ্ছে শিয়ালকে, আর হচ্ছে খঞ্জন পাখি, নদীতে একটা পাখি থেকে খঞ্জন পাখি, ওই পাখিকে ডাক দিলে চলে আসে। ওর সাথে প্রেম করতে লেগেছে আমার 4 বছর, এখন 8টা আছে, ডাক দিলে চলে আসে। বাহ, সেটা কোথায়? সেটা আমার কুষ্টিয়াতে। আচ্ছা। এখানে যদি আমি 10 দিন 15 দিন থাকবো এখানে, আপনার এখানে পাখি ভরে যাবে। ধীরে ধীরে আসলে এই শিয়াল বা অন্যান্য প্রাণী, একটি পাখির কথা বলছিলেন, এগুলো আসলে নিজের প্রতি ভালোবাসা আসলে শুরু হলো কবে, বা তাদের সাথে আসলে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো তৈরি করছিলেন, সেগুলো নিয়ে একটু শুনবো। ভালোবাসা তো শুরু হয় আমার শৈশবকাল থেকেই, যেহেতু তখন থেকেই বিভিন্ন প্রাণী পশু পাখির সাথে হতে হতে মানে শিয়ালের সাথে হলো এইভাবে, একটি শিয়াল অসুস্থ হয়েছিল, ছোট বাচ্চা। কোথায় পেলেন শিয়ালকে? ওটা আমাদের বাড়ির কাছেই পাওয়ার পরে তো আরো অসুস্থ ছিল। আচ্ছা। অসুস্থ থাকার পরে এমনি বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখিকে তো এমনি ট্রিটমেন্ট দিতাম, এই করতাম, একটু অভিজ্ঞতা ছিল। তো ওকে দেখি কুকুরে বাচ্চার মতোই ডাকছে, তা আমি লেজের কাছে অনেকখানি ঘা মানে এমনভাবে ঘা হয়েছে যে পোকা হয়ে গিয়েছে লেজের ভিতরে, এইভাবে মানে পোকাগুলো ঢুকে যাচ্ছে। তা আমি তখন ওই শিয়ালটাকে মানে কোনো বুদ্ধি খুঁজে পাই না, তখন চিন্তা করলাম যে লেজটা যদি কেটে দিই তাহলে মনে হয় ওকে ভালো করা যাবে। এই যে পর্যন্ত আছে এই পর্যন্ত তো হাড় বের হয়ে গিয়েছে, তো ওইটুকু যদি কেটে দিই তাহলে মনে হয় ও ভালো হয়ে যাবে। ওরে এমনি ব্যথার ওষুধ খাওয়াই দেওয়া হলো, ওই নাপা খেতে পাই না, নাপার ডল নামে একটা সিরাপ আছে, এই নাপার ডল ওকে খাওয়ানো হলো। তো নাপার ডলটা খাওয়াতে, আর দোকানদারের কাছে গেলাম, একটা অ্যান্টিবায়োটিক একটা দিল, নামটা মনে নেই, তো ওইটা এই দুটো খাওয়ানোর পরে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তো সুস্থ হওয়ার পরে ওকে ওই নিয়মিত খাবার দিতে হয়, কিন্তু অন্যান্য শিয়ালগুলো কাছে আসে না। আচ্ছা। কাছে আসে না, তখন আমার নেশা হলো ওদের সাথে আমার সম্পর্ক করতে হবে। তা ওই শিয়ালগুলো আবার আমার উপর রাগান্বিত যে বাচ্চাটা আমার কাছে। ও আচ্ছা। ওই বাচ্চাটা আমার কাছে, ওরা মানে বেশ রাতের বেলা বাড়ি ঘিরে ফেলে। তা আমি তো ওই বাচ্চাটাকে আগে ছাড়তে পারছি না যতক্ষণ সুস্থ না হয়। ওই বাচ্চাটা ওইভাবে ডাকতে থাকে, আরো শিয়াল ফিরে যায়, এই বাড়িতেও বকাবকি খেতে থাকি। বাচ্চাটার কি ততক্ষণ আপনার সাথে সন্ধি হয়ে গিয়েছিল? জি, ওই কয়েকদিন ওকে মানে সেবা দেওয়াতে ও সুস্থ হয়ে যায়। এই সুস্থ হওয়ার পরে যখন সুস্থ হয়ে যায় তখন আমি ওকে ছেড়ে দিই, যেহেতু প্রকৃতিতে ওকে যেতে হবে।
তো ওকে যে কয়দিন ওকে করে ওকে একটা নাম দিই, রঘু নাম। তো এই রঘু নাম দিয়ে ডাক দিলে ও বুঝতে পারে আমাকে ডাকছে, ও চলে আসে। যখন ও শিয়ালের সাথে দলের সাথে চলে যায় তখন ওই আমাকে দেখলেও দূর থেকেই, রাতের বেলা যখন আমি বাড়ি আসে দলের সাথে থাকে, দেখলেই আগায় চলে আসে। আচ্ছা। তা আমি ওকে ওই ক্রিম পাউরুটি আছে, তারপরে হচ্ছে যেগুলো ও পছন্দ করতো ওইগুলোকে দিতাম, ও খেত। কিন্তু বড় শিয়ালগুলো আসতো না, আরো আমাকে মনে হতো যে শত্রু। হ্যাঁ, তো কিন্তু ওকে মানে বড় শিয়ালদের কোনো রকমে আমি বাগে আনতে পারছি না। এই ঝোরের ভিতরে যে যে অন্য শিয়াল আসে না, যখন যেখানে থাকে এই ঝোরের ভিতরে যে বসে থেকে ওদের ভয়টা ভাঙায়। আর ওরা এত চালাক, চালাকের উপর চালাকি না করলে হবে না, বিভিন্ন রকম কৌশল, বিভিন্ন রকম করতে থাকে। ধীরে 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 এই জেরিসে যখন ওকে মেরে ফেলে দেয়, আর একটা শিয়াল আসে, সেটার নাম দিই শেরু। এই শেরু আসাতে ধরেন এলাকার ওর সাথে সম্পর্ক, ও আবার খুব মানে আর এক মন মানসিকতার, ও এত মানে ভক্ত আমার, ও সারা মানে গায়ে ও উঠে পড়ে মানে কাছে। আর তখন তো বকা খায় যে শিয়াল, গন্ধ বের হয় গাছ থেকে শিয়ালের, বাড়িতে ঢুকতে হয়। আবার বাড়িতে আমি তো ঢুকতে ঢুকতে 2-3 বাজে। এই 2-3 বাজে তখন বাড়িতে উনি তো মানে বসে থাকতে থাকতে সোফার উপর ঘুমে আসা যায়। আচ্ছা। রেগে থাকে। তা আমি যখন বাড়িতে ঢুকে দেখি যে ঘুমে এসে আছে, আস্তে আস্তে করে তাকে আবার তাকে নিয়ে আবার গান গেতে হয়, গান গেয়ে তার মান ভাঙাতে হয়। তার অন্যান্য প্রাণীর সাথেও তো আপনার বেশ সখ্যতা রয়েছে, যেমন রাসেলস ভাইপার নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আমরা তো সাধারণত নাম শুনলেই ভয় পাই, আপনি কিভাবে তাদেরকে দেখেছেন? অবশ্যই ভয় পাওয়ারই কথা। রাসেলস ভাইপার যে বিষধর, যে তোর তো ওর বিষ তো হোমোটক্সিন, যেহেতু কামড় দেওয়ার সাথে সাথে রক্তে মিশে যায়। কিন্তু আসলে তো আমরা মনে করি যে ও হিংস্র, আসলে আমি ওদের ভিতর যে জিনিসটা পেয়েছি, ওরা অতটা হিংস্র না। আমি একটা সাপকে 4 দিন রেখেছি, একটা সাপকে 3 দিন রেখেছি, তাতে ওর ভিতরে আমি হিংস্রতা পাইনি। হিংস্র হচ্ছে এমন যে দেখা গেল যে ও তো ইঁদুর খাওয়ার নেশা খুব। ওকে যত জায়গায় পেয়েছি বেশিরভাগ বনের পাশে, ওই ধান ক্ষেতের পাশে কি ধান ক্ষেতের ভিতরে, যেহেতু ওদের নেশাই হচ্ছে ইঁদুর খাওয়া। প্রত্যেকটা প্রাণী, যেমন মেসো বিড়াল আছে, এরাও ইঁদুর খায়, তারপরে বন বিড়াল, এরাও ইঁদুর খায়। এরা বেশিরভাগ দেখবেন যে ধানের ভুঁয়ে। আর আমরা মানুষ এমন মানে যে এই ধরনের প্রাণী দেখলে সাথে সাথে আক্রমণ করি। আসলে তো আক্রমণ করলে তো আমরাই বিপদগ্রস্ত হচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য সৃষ্টি করেছে। যেমন ইঁদুর হচ্ছে আমাদের ধ্বংস করছে, কিন্তু ইঁদুরকে ধ্বংস করছে ওরা। এই যে আল্লাহ যে ওদের দিয়ে এই যে ইকোসিস্টেম করে ভারসাম্য রক্ষা করছে, তো এই জন্য কিন্তু এটা কিন্তু আমরা বুঝি না। আমরা যখনই দেখছি মেসো বিড়ালকে মারছি, বন বিড়ালকে মারছি, আসলে তো ওরা তো অন্য প্রাণীকে করে না। তাই রাসেলস ভাইপার যে কয়টা আমি ওদেরকে মানে ওদের সাথে আমি করেছি, তাতে রাসেলস ভাইপারের ভিতরে ওরকম হিংস্রতা পায়নি। হয়তো দেখা গেল যে এক জায়গায় ও অলস টাইপের, যে শুয়ে থাকে বেশি, ওর গার মধ্যে পা পড়লো তখনও হয়তো কামড় দেবে, তাছাড়া ওর পাশ দিয়ে গেলে ও কামড় দেবে না। আমাদের কুষ্টিয়াতে প্রচুর রাসেলস ভাইপার আছে, আমি গেলেই দেখাই দেবো যে এই জায়গাটা আছে, যেহেতু আমি গন্ধ টের পাই। যে সাপ আছে, তো যে এলাকায় সাপ থাকবে ওইটা আমি গন্ধ টের পাবো যে এখানে সাপ আছে। আমি কিন্তু বলি না। আমি এর আগেও কিছুদিন আগে একটা মানে ওই জায়গাটা অনেক মানুষ ছিল, তা আমি যাওয়ার সাথে সাথে নদীর পাশে যাওয়ার সাথে সাথে সাপের গন্ধ পেলাম। সাপের গন্ধ পেয়ে দেখি যে এত মানুষ এই পাশে, তাতে সাপের গন্ধ পাচ্ছি, আশেপাশে সাপ আছে। এদেরকে সচেতন না করলে তো হবে না, তো ওদেরকে সরাই দিলাম। এবং সাপের গন্ধটা কোন দিক থেকে আসতে আমি ধীরে ধীরে সেখানে গেলাম। তা দেখি আকন্দি গাছ আছে, একটা আকন্দি পাতা, ওই আকন্দি গাছের নিচে আকন্দি গাছের পাতা, আবার মরা পাতাগুলো গাছের গোড়ায় এইভাবে থাকে। তা আমি ওখানে যখন দেখছি যে ওই জায়গাটা, আমি ওখানে লাঠি দিয়ে একটা সরাই দিলাম, সরাই দিয়ে দেখি হ্যাঁ ওখানে সাপ।
স্যার অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে, তবে একটু বিষয় এখনো আমরা আলাপে আসেনি। আপনাকে যেহেতু বন্যপ্রাণী সংরক্ষক হিসেবে পরিচয় করে দিচ্ছি, আপনি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাথেও যুক্ত আছেন। সেটি কবে এবং কোন ভাবনা থেকে সেখানে যুক্ত হয়েছিলেন? এটা 2013 সাল থেকে যে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা মোল্লা রেজাউল করিম সাহেব, যখন আমি এই কাজগুলো করি তখন ওনার মাথায় চিন্তা আসে যে প্রকৃতিকে রক্ষা করতে হবে, কিভাবে রক্ষা করতে হবে। আমার এই কাজগুলো দেখে উনি খুব চিন্তা ভাবনা করে যে একটা তাহলে যদি সংগঠন করা যায় সারা বাংলাদেশ মিলে আমরা ধীরে ধীরে এই জিনিসটা প্রাণীদের রক্ষা করতে পারবো। যেহেতু আমরা বাঙালিরা মানে সচেতন না, খালি মানে যে কোনো প্রাণীকে দেখলে আগে হত্যাটা করতে পারলে মনে হয় যে শান্তি পায়। আসলে যে ওদেরকে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, না হলে তো হবে না। যেহেতু একটা প্রাণী, একটা শিয়াল, ও যে নোংরা পরিষ্কার করে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তো এইটাই কিন্তু মানুষ বোঝে না। আবার এই যে আমাদেরকে বড় বড় মহামারী তারা করছে, যে করোনার মতো যে 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 রোগগুলো আমাদেরকে তারা করে আক্রমণ করে, এগুলো কিন্তু এই মানে প্রকৃতি ধ্বংসের জন্য আমি মনে করি যে মূলত, যেহেতু অনেক অনেক প্রাণীর প্রত্যেকটা প্রাণীরই একটা ডিউটি আছে, প্রত্যেকটা প্রাণীর। আমি ওদের সাথে মিশে যেটা পেয়েছি যে একজন মানে এক একটা জিনিস ভিন্ন, যে একটা প্রাণী আর একটা প্রাণীর আহার, যেহেতু আহার, তাহলে ওই যাকে আহার করছে ও কিন্তু পরিবেশের উপকারও করছে, আবার ক্ষতিও হয়। তো সেই আহারটা হয়ে আবার ওইটা ওর আহার হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা ইকোসিস্টেম যে সৃষ্টিকর্তা করে রেখেছেন, কিন্তু আমরা এগুলো মানি না, আমরা খালি হত্যার দিকে করতে পারলে। তো এই জন্য এই রক্ষা করার জন্য আমরা সারা বাংলাদেশেই যেখানে যে প্রাণী বন্দি থাকুক এবং কি কোনো অসুস্থ থাকুক, সাথে সাথে সেখানে ছুটে যেয়ে সেখান থেকে উদ্ধার করি। সেখানে কিভাবে সচেতন করাতে হয়, সেই এলাকায় যে সচেতন করানো হয় যে এগুলো হত্যা করা আসলে অন্যায়, এগুলো করা না, বোঝাতে হয়। কিন্তু মানুষ আসলে বোঝ কম। আপনার একটা সংগঠনও রয়েছে মানুষের জন্য কুষ্টিয়া। হ্যাঁ, সেখানে কি ধরনের কার্যক্রম রয়েছে? সেখানে এই ধরনের কার্যক্রম, মানুষের জন্য কার্যক্রম, মূলত নাম মানুষের জন্য, কিন্তু প্রাণী, আমাকে অনেকে বলে মানুষের জন্য যখন নাম, তখন প্রাণীদের নিয়ে আপনি কাজ করেন। আসলে তো আমাদের তো গোড়ায় যেতে হবে, কারণ ওদেরকে না বাঁচালে তো মানুষ বাঁচবে না। আগে প্রকৃতিকে বাঁচাতে হবে, প্রকৃতিকে বাঁচলে মানুষ বাঁচবে। জি, প্রকৃতিতে শুধু মানুষ না কিংবা প্রাণী না, জীববৈচিত্র্যের বিষয়ে আপনি বেশ উদ্যোগ নিয়েছেন, যেমন তাল গাছ সংরক্ষণ নিয়েও আপনার বেশ কিছু ভূমিকা রয়েছে। জি জি, যেহেতু বজ্রপাতের এটা জলবায়ু পরিবর্তনে আমাদের যে বর্তমানে যে অবস্থা, জলবায়ু পরিবর্তনে 2005 সাল থেকে আমি এটা শুরু করি, যে তখন কিন্তু কেউ ছিল না তাল গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার। আমি লালন শাহ, আমাদের ওখানে কুষ্টিয়াতে লালন শাহর মেলা হয়, এই মেলাতে আমি তখন ওখানে আবার আর একটা কাহিনী, যে সারা মাঠে 1 লাখ থেকে 1.5 লাখ মানুষের ওখানে সমাগম হয়, কিন্তু মাঠে কিন্তু কোনো পানির ব্যবস্থা ছিল না। মানে 3টে কল, এত মানুষ, 3-4 টিউবওয়েল, একটা ল্যাট্রিনের ওখানে, 2 পাশে, কিন্তু অত মানুষের চাপে নষ্ট হয়ে যায়। ওদেরকে পুকুর থেকে পানি নিয়ে এসে খাওয়ানো হতো। তখন আমি চিন্তা করলাম যে পুকুর থেকে যখন পানি নিয়ে এসে খাওয়ানো হয়, এটা তো অন্যায়। আর পুকুরের পানি নিয়ে আসা হচ্ছে সবাই মানে মানুষ অনেক প্রস্রাব করছে, পুকুরের ভিতরে চলে যাচ্ছে, তাই ওই পানিটা নিয়ে এসে খাওয়াচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, বলছে পানি আনার কোনো কায়দা নেই, কোথায় পানি পাবো, যে আমি এই পানি ছাড়া তো আর বুদ্ধি হচ্ছে না। দেখে যে ফিটকিরি দিয়ে পানিটাকে ছেঁকে ওই পানি খাওয়াচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে তাহলে কি করা যায়। আমি পরবর্তীতে পৌরসভার থেকে পানির ট্যাঙ্কি ভাড়া করে পানি কিনে নিয়ে ওখানে দিয়ে সবাইকে বলে দিলাম যে যার পানি যা লাগবে সব এখান থেকে নিয়ে যাবেন, খবরদার পুকুরে পানি খাওয়াবেন না। পাশাপাশি আমি তালের বীজ নিয়ে এসে, শুধু তালের বীজ না, বিভিন্ন বীজ বিনামূল্যে, বিভিন্ন বীজ এইভাবে মানুষকে দিতাম। আর
যেহেতু আমাদের দেশের থেকে দেশি হারিয়ে যাচ্ছে, যে দেশি বীজ তখন চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, শশা, বটবটি, লাউ, পুঁই শাক, এই বিভিন্ন দেশি বীজ মানুষকে বিনামূল্যে দিতাম। এই জন্য ওই বীজ থেকে যে ফলটা থেকে যে বীজটা হবে ওই বীজটা সংরক্ষণ করে আবার লাগাতে পারি। এবার একটি গুরুত্বপূর্ণ গল্প শুনতে চাই, যে গল্পটি না শুনলেই নয়। আজকে আপনার কুমির উদ্ধারের একটা অভিজ্ঞতা রয়েছে গড়াই নদীতে, সেটা একটু শুনে নেই। শ্রাবণ মাসে পদ্মা নদীতে 8 মাইলে একটি কুমির দেখা গিয়েছিল প্রথমে। তো এই কুমিরটাকে সংবাদ আসলো, ওখান থেকে একটা কোলের ভিতর ঢুকে গিয়েছিল। সেই কোলের ভিতর থেকে মানে খুব কায়দা করে ওটাকে বের করে দেওয়া হলো, কিন্তু তখন থেকে মানুষের কুমির আতঙ্ক হওয়ার পরে ধীরে ধীরে দেখা গেল যে গড়াই নদীতেও কুমির দেখা মিলেছে। যখন দেখা মিলেছে তখন থেকে আমি ওই কুমিরের মানে কিভাবে কুমিরকে বশে আনা যায়, কিভাবে ওকে ভালোবাসা দিয়ে কাছে আনা যায়, আমি এই চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে গেল। তা আমি কি করলাম, যখনই জানতে বললাম যে এই জায়গাটা কুমির আছে, তা ওই জায়গাটাতে আমি ওদের খাবার দিয়ে ছাগল, তারপর মুরগি, হাঁস এগুলো দিয়ে আমি ওর সাথে সম্পর্ক করার জন্য, মূলত শিয়ালকে যেমন ডাক দিলে চলে আসে, আমি চিন্তা করছি যে এদেরকে এইভাবে ডাক দিয়ে নিয়ে আসবো, যেহেতু ওরা শিয়ালের থেকে তো চালাক না, আর আনা যাবে, অসম্ভব কিছু না। তা আমি এইভাবে ডিউটি করতে থাকি কয়েকদিন ডিউটি করার পরে তাই এর ভিতরে কুমিরের দেখাও মেলে, কিন্তু অনেক মানুষের চাপে ভিড়ে এই কুমিরগুলো সাহস পায় না। কিন্তু এরা হিংস্র না, এদের যে জিনিসটা পেয়েছে এদের ভিতরে হিংস্রতাটা পায়নি, যেহেতু যে জায়গাটা কুমির থাকে সেই জায়গাটা অনেক মাছ, ছোট ছোট ছেলে পেলে ওই জায়গাটা ডুব দিয়ে মাছ ধরতো। তো ওরা যদি হিংস্র হতো তো কোনো মানুষকে আক্রমণ করতো অথবা কামড় দিত। ওই একই জায়গায় কিন্তু 4টে কুমির আছে, আচ্ছা, দুটো বড় দুটো ছোট। তখন মানে দেখলাম যে যখন আমি ওকে নিয়ে কয়েকদিন ধরে থিসিস করছি, তো ও যখন হিংস্র না এইভাবে, তাহলে ওকে বশ করা যাবে। তো এর ভিতরেই আবার একটা কুমির ওইভাবে জেলের জালে ধরা পড়ে যাওয়ার সাথে সাথে আমার কাছে রিং আসলো। আমি যে ওকে উদ্ধার করে আবার বন বিভাগের সাথে করে নিয়ে যেয়ে উদ্ধার করে ওকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলো। তারপরে ওকে আবার অবমুক্ত করা হলো, নিয়ে যে অবমুক্ত করে দিয়ে আসলাম সে অনেক রাতে। তো আসলে যখন ওকে ছাড়লামও, তাও ওর ভিতরে ওই ধরনের হিংস্রতা পেলাম না। ওকে ধরার পরেও মানে মানুষ একটু বাঁচতে চায় প্রতিটা প্রাণী, তো মনে করছে যে হয়তো আমাকে মেরে ফেলবে, এই করবে। তো ও বুঝতে পারলো যে যখন ওকে নিয়ে যাচ্ছি ও থেমে গেল। আবার যখন ওকে অবমুক্ত করবো, ওকে ছাড়বো, তখন ওর বাঁধনগুলো যে কাটার পরে ও ওখানে দাঁড়ায় থাকলো, পাশে দাঁড়ায় আছি। ও হয়তো ইচ্ছা করলে লেজ দিয়ে বাড়ি মারতে পারতো, কি করতে পারতো, কোনো কিছুই করলো না। আমার কাছে সেই ভিডিও আছে। তা এখন ওইভাবেই সোজা আস্তে আস্তে ধীরে ধীরে পানির ভিতর চলে গেল। স্যার, এই যে অনেক ভিডিওর কথা আসছে, আপনার কি কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা এগুলো কোনো সংরক্ষণ করছেন? জি, ইউটিউব চ্যানেল রয়েছে, শাহাবুদ্দিন মিলন। আচ্ছা, সেখানে ভিডিওগুলো দেখতে পাবো। সেখানে ভিডিও আছে কিছু, সব সারা হয়নি। আমি মানে কম তো মানে নিজের একটু লুকিয়ে থাকতে ভালোবাসি, অন্তর্মুখী মানুষ। স্যার, আপনি তো খুব ইতিবাচক মানুষ, সবকিছুতে আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন, এবং আপনি বলছিলেন যে কোনো প্রাণী আসলে হিংস্র নয়। হ্যাঁ, আসলে আমাদের মনোভাবটাই নেতিবাচক। তারপরে হয় না যে বশে আনার জন্য পুরো প্রক্রিয়াটার ভেতর দিয়ে যাওয়ার সময় বিপদের সম্মুখীন তো হতেই হয় অনেক সময়। হ্যাঁ, আপনি সেরকম কোনো বিপদে পড়েছিলেন কিংবা আপনার উপর কেউ আক্রমণ করেছিল? না, আল্লাহর রহমতে আমি পর্যন্ত কোনো রকম ওই ধরনের বিপদে পড়ি নাই। হয়তো কারোর সাথে সম্পর্ক করতে যে একটু দেরি হয়েছে, কিন্তু সে যে এসে আমাকে আক্রমণ করবে, কি আক্রমণ করেছে এরকম না। ওই যে কখন কোনগুলো হয়, দেখা গেল যে
ওই ছোট বাচ্চাগুলো যখন ওই পেঁচার বাচ্চাগুলো উদ্ধার অনেক সময় পেঁচার বাচ্চা পায়, এগুলো উদ্ধার চিল যখন উদ্ধার করা হয়, পেঁচার বাচ্চা উদ্ধার করা হয়, আমার শরীরে কিন্তু অনেক ক্ষত। এই ওদের চারা কিন্তু খুব ধারালো, এই চারার দাগ হচ্ছে যখন খাওয়াতে যায় তখন খামচে মারে, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফিরে যায়। এই ধরনের ছাড়া আর বড় ধরনের কোনো আমার মানে হয়নি। তো এই যে কুমিরকে ছেড়ে দিয়েছিলেন সেই সময় গ্রামবাসীর প্রতিক্রিয়া কি ছিল, কিংবা এই যে পাখিরা আক্রমণ করে আপনার পরিবারের প্রতিক্রিয়া কি হয়? পরিবারে তো ধরেন সবসময় যেহেতু হিংস্র প্রাণী, ওরা তো জানে না যে এরকম, তো ওরা বোঝে যে আমি একটু ভিন্ন ধরনের, আমার সাথে যেহেতু আমার বাড়িতে শিয়াল যখন আমি বাড়িতে ঢুকি অনেক দূর থেকে দেখে ওরা, তখন সাথে সাথে বাড়ির সামনে এসে রেডি হয়ে থাকে। দুটো শিয়াল তো একদম ওরা না খেয়ে যাবে না, একদম শেরু আর আল্লাদি, এই দুটো বাড়ির সামনে রেডি হয়ে থাকবে। আল্লাদি কেন? আল্লাদি ওর খুব আহ্লাদ। আহ্লাদ মানে এমন আহ্লাদ যে আমার গাটা সবকিছু চেটে চুটে, ওই মানে যার যার যেমন স্বভাব তার সেরকম নাম। আচ্ছা, একটা আছে রাহাজানি, ও আবার ওই রাহাজানির মতনই, একজনের একটা ভলভো নাম আছে, ওর কান ছিঁড়ে নিয়ে নেয়। শেরু কেন? শেরু আবার দলের লিডার। আচ্ছা, শেড, ও সব নিয়ন্ত্রণ করে। যখন বাচ্চারা প্রতি বছর, এদের আবার নিয়ম আছে যে একটা শিয়াল যখন বাচ্চা পারে তখন ওই বাচ্চাটা যতদিন না বড় হবে ততদিন ওদের সাথে থাকবে। যেই বড় হয়ে যাবে আবার প্রজননের সময় আসবে তখন এদেরকে সরাই দিবে এমনভাবে যে আর এই এলাকায় ও ঢুকতে পারবে না। মনে হবে যে মানে এত শত্রু বাপ বেটা, বাপ ছেলে মেয়ে, যে এই জন্য ওরা করে যে আবার ওদের বাচ্চা হবে, এই বাচ্চাকে জানে এরা ওর কাছে ভিড়তে না পারে, আক্রমণ করতে না পারে, এই জন্য ওদেরকে ওইভাবে দূরে সরায় দেয়। স্যার, আপনি তো ছোটবেলা থেকে আসলে টারজান হিসেবে বড় হয়েছেন, ঝুলে ঝুলে, কিংবা বনে জঙ্গলেতেই আপনার বেশিরভাগ সময় থাকা। তো ছোটবেলায় কিংবা কৈশোর বেলায় যেমনটি বন দেখেছেন, এখন তো আসলে অনেক বন নিধন হচ্ছে এবং অনেক প্রাণীও আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টি আপনাকে কতটা পীড়া দেয়? না, আমাকে আসলে তো জীব বৈচিত্র্য ধ্বংসের মানে দিন দিন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই গাছ নিধন হওয়ার জন্য। যেহেতু আমাদের দেশে যে পরিমাণ গাছ নিধন হচ্ছে, আবার আমাদের দেশে বড় বড় মিল কল কারখানা আছে, যেরকম পার্টেক্স প্লাইউড কোম্পানিগুলো আছে, এগুলোতে তো প্রচুর কাঠ লাগে, এগুলো তো বাইরের থেকে আসে না। এই জন্য যে পরিমাণ গাছ আমাদের কাটা পড়ছে তার সেই পরিমাণ তার অর্ধেকও লাগানো হচ্ছে না। যখন মানুষেরও যেমন আয়ু আছে না, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাতে জায়গা কমে যাচ্ছে, একদিকে জায়গা সংকট, সেই সব জায়গায় যেসব গাছপালা সেগুলো তো কেটে ফেলছে। তাছাড়া এইসব মিল কল কারখানাতে আরো মানে বেশি ব্যাপক আকারে। তো এইগুলো যদি মানে এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের দেশে কিন্তু আর মনে হয় 20 বছর পর গাছ পাওয়া যাবে না, এমন একটা অবস্থা হবে। এখন রোদের তেজস্ক্রিয়া বেড়ে গিয়েছে, তাই আরো তেজস্ক্রিয়া বেড়ে যাবে আমাদের মানে শীতের সময় মানে এমন একটা, এখনই দেখছেন রোদের তেজস্ক্রিয়া যেমন আসলে ভয়ঙ্কর। এবং যখন করোনার সময় এলো, আমরা দেখলাম যে সবাই যখন আমরা গৃহবন্দী, তখন কিছু কিছু প্রাণী, বিলুপ্ত প্রাণী কিংবা যাদেরকে সচরাচর দেখা যায় না, তারা মোটামুটি নেমে পড়েছিল। জি জি জি, তখন তো ধরেন আমি তো করোনার সময় আমি ফুল ডিউটি, করোনার সময় আমি যখন আমি ডিউটি করছি যে আপনার এই যাদের করোনা হচ্ছে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে যেতে অক্সিজেন দিতে দিতেই মানে আর ওই অক্সিজেন টানতে পারছে না। আমি ওই অবস্থা দেখে সাথে সাথে 2টো সিলিন্ডার কিনলাম। যে সিলিন্ডার কিনে আমার যারা আছে তাদেরকে সব নির্দেশ দিয়ে দিলাম এবং বলে দিলাম যে যখনই করোনা যার একটু বেশি দেখা দেবে, শ্বাসকষ্ট দেখা দেবে, সাথে সাথে আমাকে রিং করতে। আমি সাথে সাথে ওই সিলিন্ডার দিয়ে ওই এখান থেকে তার বাসার থেকে অক্সিজেন দিয়ে নিয়ে যে আবার ওই হাসপাতালের অক্সিজেনে দেওয়াতে এই রোগীগুলো তখন থেকে বেঁচে যেত। হাসপাতালটি কবে দেওয়া হলো? যে প্রাণীদের জন্যই হাসপাতাল দিয়েছেন একটি? হাসপাতাল দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে শেখ রাসেল ব্রিজের সাথে
একটা, ওটা সরকারি জায়গা ছিল পানি উন্নয়ন বোর্ডের, ওই জায়গাটা অবশ্য ওখানে অনেক বাড়ি আছে, আচ্ছা, অনেক বাড়ি আছে, অনেক ঘর আছে, তো ওই জায়গাটা একটা জায়গা কিনলাম যে এখানে তো মানে কিছু করে না, তা আমি যদি একটা হাসপাতাল করি প্রাণীদের জন্য, যেহেতু আমার বাড়িতে খুব অসুবিধা হয়, যখন যে প্রাণীকে অসুস্থ হয় তাকে বাড়িতে নিয়ে যেয়ে রেখে রেখে ট্রিটমেন্ট করতে হয়, এবং বাড়িতে এগুলো রেগে যায়, যে অন্য অন্য প্রাণীদের প্রত্যেকটা প্রাণীর একটা গন্ধ আছে, আবার বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে, এতে অসুবিধা হয়। তো এই জন্য ওখানে হাসপাতালটা করেছিলাম। হাসপাতালটা অবশ্য ভেঙে দিয়েছে পরে, হাসপাতাল ছিল ওখানে কয়েকটা, আর সব আছে, খালি ওখানে এখন কি কারণে ওখানে নাকি অন্য কিছু হওয়ার কথা ছিল, পরে সেটা হয় নাই। আর ওই হাসপাতাল থেকে আমি কিছু আর বেরও করি নাই, যে মনের ইসে যে বের করলাম না, যাদের ওই রেস্কিউ করার যেসব জিনিসপত্র সব ওখানে ছিল, নতুন করে আবার করবার তো নতুন নিশ্চয়ই করে আমি সুযোগ পরিকল্পনা পেলে রয়েছে। অবশ্য করব, এবং আমিও সরকারের কাছে দাবি করি যে যে মানুষের জন্য হাসপাতাল আছে, পশুদের জন্য পশু হাসপাতাল আছে, কিন্তু সেগুলো হচ্ছে মানে যে ট্রিটমেন্ট দিয়ে সাথে সাথে ছেড়ে দেয়, কিন্তু একটা পশুকে রেখে যে ওকে যে কয়দিন সুস্থ না হয় সে কয়দিন যে ওকে রেখে ওখান থেকে ওকে সুস্থ করে যে আবার প্রকৃতিতে ছেড়ে দিতে হবে, এরকম কোনো হাসপাতাল নেই আমাদের ওখানে। এই জন্য এই জিনিসটা হলে আমার মনে হয় যে সারা বাংলাদেশে কয়েকটা হয়, তাহলে অনেক প্রাণীগুলো রক্ষা পাবে। আমার মনে হয় আপনার মতো কিছু মানুষরাই সমাজকে নতুন আলোর দিশা দেখিয়ে যাবে। হ্যাঁ, কারণ মানুষ নিয়ে তো আসলে সবাই ভাবে, কিন্তু প্রাণীদের নিয়ে এভাবে মন থেকে কজন ভাবে। এই কারণেই হয়তো আপনি পশু পাখি জীব যারই হোক তাদেরই বন্ধু। স্যার, আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি এভাবে ভালো থাকবেন, আপনি এভাবেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজকে আলো ছড়িয়ে যাবেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন। ভালো দর্শকদেরকেও বলতে চাই যে আপনারা অবশ্য প্রকৃতি না বাঁচলে মানুষ বাঁচবে না, আপনারা চেষ্টা করবেন যে প্রকৃতিকে রক্ষা করার জন্য, কারণ প্রকৃতি হচ্ছে মূল, আমাদের যে বাঁচার যে মূল, এটা হচ্ছে প্রকৃতি। কারণ বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত পাবো যদি প্রকৃতিকে সংরক্ষণ করা যায়। তো ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ যে আমাকে মাছরাঙা টেলিভিশনে এত সুন্দর একটা প্রোগ্রামে আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।